ফুল বড্ড ভালোবাসে মেয়েটা। তাই ছোট থেকেই একটা বাগান করার ভীষণ ইচ্ছে ছিল মিলির। কিন্তু বাপের বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় সেই ইচ্ছেটা আর পূরণ হয়নি তার। তাই বিয়ের পর শ্বশুরবাড়ি এসে মিলি যখন অনিমেষকে তার শখের কথা জানালো, তখন অনিমেষ নার্সারি থেকে এক গাদা ফুলের চারা নিয়ে এসে বাড়ির ছাদে মিলিকে একটা সুন্দর ছাদ বাগান করে দিল। অনিমেষ বড্ড ভালোবাসে মিলিকে, তাই মিলির কোনো কথাই সে ফেলতে পারে না। তাছাড়া মেয়েটাকে আর কতটুকু সময়ই বা সে দিতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের চাকরি নিয়ে তো তাকে দেশের বাইরেই থাকতে হয় বেশিরভাগ সময়টা। তাছাড়া বিয়ের 2 বছর পর মিলি যখন প্রথমবার কনসিভ করেছিল, সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই তার মিসক্যারেজ হয়। মেয়েটাকে চোখের দেখাও দেখতে পায়নি মিলি। হ্যাঁ, মিলির প্রথম সন্তানটি ছিল কন্যা সন্তান। মাতৃত্বের স্বাদ তার অধরাই রয়ে গিয়েছিল। সন্তানের মৃত্যু শোকে সে নিজেকে একরকম গুটিয়েই নিয়েছিল সবার থেকে। এরপর দেখতে দেখতে কেটে গেছে আরও 2 বছর। এখন আবার মিলি 8 মাসের অন্তঃসত্ত্বা। ওর শাশুড়ি সব সময় ওকে চোখে চোখে রাখেন। প্রতিদিন বিকেলবেলা একটু ছাদে না এলে মিলির ভালো লাগে না। অনেক বারণ সত্ত্বেও কোনো লাভ হয়নি। অগত্যা মিতা দেবী প্রতিদিন নিজে মিলিকে ধরে ধরে ছাদে তুলে দিয়ে আসেন, আবার মিলি ডাকলে ওকে ধরে ধরে নামিয়ে দেন। তা প্রতিদিনের অভ্যেস মতো আজও মিলি ছাদে এসে রেডিও চালিয়ে দিয়ে টবে থাকা ফুল গাছগুলোর পরিচর্যা করতে করতে রেডিওতে চলা একটা রবীন্দ্রসঙ্গীতের সাথে তাল মিলিয়ে গুনগুন করছিল। এমন সময় হঠাৎই ওর চোখ গেল রেডিওটার দিকে। সেখানে তখন একটা বিজ্ঞাপন চলছিল। আচমকা সেই বিজ্ঞাপন বন্ধ হয়ে গিয়ে কেমন যেন একটা ক্যাচ ক্যাচ শব্দ শুরু হলো। মিলি ভাবল হয়তো ফ্রিকোয়েন্সির সমস্যা হচ্ছে, তাই টবের গাছগুলোকে ছেড়ে সে এগিয়ে গেল রেডিওর দিকে। কিন্তু রেডিওটা হাতে তুলে ধরতেই যাবতীয় সব আওয়াজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল। না কোনো ট্রান্সমিশন, না সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ। কি রে বাবা, উফ, হচ্ছেটা কি? তেরি কিছুই তো বুঝতে পারছি না। মনে মনে মিলি ভাবল যে হঠাৎ হলোটা কি। ফ্রিকোয়েন্সি নবটাকে এদিক ওদিক ঘোরালো কিছুক্ষণ, কিন্তু না, যন্ত্র তো আর কোনো কথাই বলছে না। এতে কাজ না হওয়াতে রেডিওটা 2-1 বার ঝাঁকালো সে। হালকাভাবে কয়েকটা চাপড়ও মারল, কিন্তু সবই নিষ্ফল প্রয়াস, কোনো শব্দই নেই। এইভাবে মিনিটখানেক কাটার পর হঠাৎই আবার বেশ জোরে একটা যান্ত্রিক আর্তনাদ করে উঠল রেডিওটা। আর তার সাথে সাথেই মিলির মনে হলো যেন সেটার ভেতর থেকে একটা হালকা চাপা কোনো শব্দ ভেসে আসছে। হালকা, কিন্তু বেশ স্পষ্ট। এমনকি একটু কান খাড়া করে শুনতে গিয়ে মিলি বুঝতে পারল যে যান্ত্রিক গোলযোগের মতো যে শব্দটা এতক্ষণ হচ্ছিল সেটা যেন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আর একটু ভালো করে শোনার জন্যে মিলি রেডিওটা কানের একটু কাছে নিয়ে আসতেই একটা ঠান্ডা স্রোত তার শির দ্বারা বেয়ে নেমে গেল। অনুভূতিটা ভয়ের, আর তার কারণ হলো রেডিওর ভেতর থেকে ভেসে আসা একটা অপার্থিব কণ্ঠস্বর। মিলি স্পষ্ট শুনতে পেল সেটা একটা বাচ্চা মেয়ের গলা। নির্দিষ্ট কোনো একটা নাম ধরে ডেকে যাচ্ছে সে। কিছুক্ষণ পর শব্দটা আরেকটু জোরালো আর স্পষ্ট হতেই মিলি নিশ্চিত হলো
যে কণ্ঠস্বরটি তারই নাম ধরে ডেকে যাচ্ছে। আর কিছু ভাবতে পারছে না মিলি। হঠাৎ করেই যেন একরাশ ভয় জমাট বাঁধা মেঘের মতো তার ওপর আছড়ে পড়ল। চমকে উঠে দুপা পিছিয়ে গেল সে, আর তাতেই ক্ষণিকের অসাবধানতায় রেডিওটা হাত থেকে পড়ে ভেঙে গেল। কিন্তু কিন্তু কি আশ্চর্য! ভাঙা রেডিও থেকে ভেসে আসছে সেই কণ্ঠস্বর, আর সেটা এখনো এক নাগাড়ে মিলিকে ডেকেই যাচ্ছে। মিলির মনে হলো চারপাশের কোনো শব্দই যেন এখন আর শোনা যাচ্ছে না। চতুর্দিকে যেন আচমকাই একটা শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এসেছে। সেখানে আছে শুধুমাত্র এই রেডিও থেকে বেরিয়ে আসা শব্দ। এমন সময় ছাদের কার্নিশের দিকে চোখ পড়তেই আঁতকে উঠল মিলি। যেন একটা কালো ছায়া জমাট বাঁধছে সেখানে, আর মেঘের মতো সেটা একটু একটু করে এগিয়ে আসছে তারই দিকে। মিলির পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। দৌড়ে পালাবার ক্ষমতাটুকুও আর নেই তার। হঠাৎ একটা তীব্র আর্তনাদ করে মিলি পড়ে গেল ছাদের মেঝেতে। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে তার মনে হলো ছায়াটা যেন আস্তে আস্তে ভেসে এসে মিলির শরীরকে গ্রাস করছে। ব্যাস, তারপর সব অন্ধকার। জ্ঞান ফিরতেই মিলি দেখল সে শুয়ে আছে নার্সিংহোমের বেডে। পাশে বসে আছে অনিমেষ। ডক্টর সেন পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, এখন কেমন বোধ করছেন? আড়ষ্ট গলায় মিলি খুব কষ্ট করে বলল, ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন রেস্ট করুন। আর অনিমেষ, তুমি একটু আমার সাথে এসো, কথা আছে কিছু। ডক্টর সেন ঘর থেকে বেরিয়ে এলেন। অনিমেষ মিলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে আসছি। অনিমেষ উঠে যেতেই পেছন থেকে মিলি ওর হাতটা চেপে ধরে একটা চাপা ভয় কান্না মেশানো গলায় ওকে ডাকল। অনি। অনিমেষ বেডের পাশে রাখা টুলটায় বসে পড়ল। মুখে স্মিত হাসি নিয়ে মিলির হাতে হাত রেখে বলল, বলো। আমার না খুব ভয় করছে জানো। অনিমেষ কিছু না বলে স্ত্রীর দিকে একটু অবাক চোখে তাকিয়ে রইল। মিলি আবার বলল, ও ও ও ওই কালো ছায়াটা আমাকে তাড়া করেছিল। কালো ছায়া? কোন কালো ছায়া? এরপর মিলি যতটা সম্ভব সংক্ষেপে অনিমেষকে ছাদের ওপর ঘটে যাওয়া সেদিনের সেই ঘটনাটা জানালো। ঠিকভাবে গুছিয়ে বলতেও পারছিল না সে। শারীরিক এবং মানসিক ধকলে বিধ্বস্ত হয়ে পড়েছিল। অনিমেষ স্ত্রীর মাথায় আলতোভাবে হাত রেখে বলল, শান্ত হও মিলি, নিশ্চয়ই কিছু ভাবছিলে, আর সেখান থেকেই এই ভ্রমটা তৈরি হয়েছে। আর তাছাড়া তোমাকে কতবারই বারণ করেছি যে এই সময় একা একা ছাদে থেকো না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। কিন্তু হুম, কোনো কিন্তু নয়। সব সময় একা থাকো তো, তাই হয়তো চোখে ভুল দেখেছো। আর তাছাড়া আমি আছি তো এখন, আর ভয় নেই। এখন ওসব চিন্তা ছেড়ে তুমি এবার একটু ঘুমানোর চেষ্টা করো তো দেখি। নার্স এসে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিতেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল মিলি। ওদিকে কেবিনে ঢুকেই অনিমেষ দেখল কপালে ভ্রুকুটি নিয়ে মিলির মেডিকেল রিপোর্ট হাতে চেয়ারে বসে আছেন ডক্টর সেন। ডক্টর সোমনাথ সেন, যিনি শুধু অনিমেষের ফ্যামিলি ডক্টরই নন, অনিমেষের বেশ ঘনিষ্ঠ বন্ধুও বটে। অনিমেষকে বসতে বলে সোমনাথবাবু বললেন, দেখো অনিমেষ, এখন তো আর তেমন কোনো ভয়ের কারণ দেখছি না। আর এই সময়টাতে মেয়েদের সাথে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। উল্টোপাল্টা সব স্বপ্ন দেখা, ভুলভাল শোনা, ভুলভাল দেখা, এসবগুলো হয়েই থাকে।
কিন্তু কিন্তু কি সোমনাথ? সোমনাথবাবু তার হাতে থাকা রিপোর্টটা অনিমেষের দিকে এগিয়ে দিয়ে বললেন, বেবির যা কন্ডিশন, তাতে আমার মনে হয় ডেলিভারিটা এই মাসের মধ্যেই করতে হতে পারে। বুঝতেই পারছো, পড়ে গিয়ে মা বাচ্চা দুজনেই আঘাত পেয়েছে, আর বাচ্চার অবস্থাও সামান্য একটু ক্রিটিক্যাল। তবে চিন্তা করো না, আমি ওষুধ লিখে দিচ্ছি। যদি ওষুধ খেয়ে ঠিক না হয় তখন আমায় জানিও, তখন অবস্থা বুঝে কিছু একটা ব্যবস্থা করা যাবে, ঠিক আছে? কিন্তু সোমনাথ, সবে তো 8 মাস। এই অবস্থায় ডেলিভারি করা কি ঠিক হবে? টেনশন করার কোনো কারণ নেই। এরকম কেস এটাই যে প্রথম তা তো নয়, এর আগেও আমার হাতে এরকম অনেকগুলো কেস এসেছে। তুমি একটা বরং কাজ করো, এই কটা দিন তুমি সম্পূর্ণরূপে তোমার স্ত্রীর সাথে সময় কাটাও, ঠিক আছে? আচ্ছা, বেশ। আজ গুটলুর মুখে ভাত। গুটলু মানে মিলি আর অনিমেষের ছেলে। 8 মাস হলেও বেশ সুস্থ সবলভাবেই জন্ম নিয়েছিল গুটলু। খুব মিষ্টি দেখতে হয়েছে ছেলেটা। আজ ওর বয়স 5 মাস। সকাল থেকেই আজ অনিমেষদের বাড়িতে উৎসবের মেজাজ। আত্মীয় স্বজনদের ভিড়ে চারপাশটা গমগম করছে। মিতা দেবী তার নাতিকে নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়েছেন। মিলির ভাই আসতে না পারায় অনিমেষের বোন নির্মলা এসেছে গুটলুর মুখে ভাত দিতে। সারাদিন সবার আদর খেতে খেতে ছোট্ট গুটলু ক্লান্ত হয়ে নির্মলার কোলেই ঘুমিয়ে পড়েছে। সব অনুষ্ঠান মিটতে মিটতে বেশ রাত হয়ে গেল। আমন্ত্রিতরা একে একে যখন বাড়ি ছাড়লেন তখন রাত অনেকটাই। মিলি ছেলেকে খাইয়ে বিছানা গোছাতে এলো। অনিমেষ তার কিছু বন্ধুবান্ধবদের সাথে বাইরের ঘরে বসে আড্ডা মারছে। ওরা আর কিছুক্ষণের মধ্যেই খেয়ে বেরোবে। এমন সময় গুটলুকে কোলে নিয়ে ঘরে এসে নির্মলা বলল, অনেক রাত হয়ে গেল, সবার খাওয়া হয়ে গেছে, এবার তোমরাও প্লিজ খেয়ে নেবে, চলো, বৌদি খাবার নিয়ে বসে আছে। অনিমেষ সোফা ছেড়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, এবারে খেয়ে নেওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে। তোমরা সবাই খেয়ে এসো, আমি এত রাত্রে আর কিছু খাবো না। এই বলে সোমনাথবাবু শরীরটা সোফায় এলিয়ে দিলেন। অনিমেষ অনেক অনুরোধ করল সোমনাথবাবুকে, কিন্তু উনি কিছুই খেতে চাইলেন না। ঘুমন্ত গুটলুকে দোলনায় শুইয়ে দিয়ে নির্মলা খেতে চলে গেল। বন্ধু ও পরিবারের সকলে একসাথে বসে গল্প করতে করতে খাচ্ছিল। এমন সময় হঠাৎ পাশের বসার ঘর থেকে একটা আর্তচিৎকার শুনে সবাই পড়িকি মরি করে দৌড়ে ঘরে ঢুকল। সবার সাথে ছুটে এলো মিলি এবং অনিমেষও। আর ঘরে ঢুকে সোফার ওপর নজর পড়তেই সবাই ভয়ে প্রায় একই সাথে শিউরে উঠল। ক্ষতবিক্ষত অবস্থায় সোফার ওপর পড়ে আছেন সোমনাথবাবু, আর রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। কেউ যেন প্রচণ্ড আক্রোশে তার ওপর এলো পাথারিভাবে ধারালো কোনো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে গেছে। হঠাৎ গুটলুর কান্নার আওয়াজে চমকে উঠল মিলি। এক দৌড়ে ঘরে গিয়ে দেখল দোলনা থেকে পড়ে গিয়ে মেঝেতে উপুড় হয়ে অবিশ্রান্ত কেঁদে চলেছে ছেলেটা। সে আর কোনো কথা না বলে তাড়াতাড়ি গুটলুকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। ইতিমধ্যে অনিমেষের বন্ধুদের মধ্যে একজন থানায় ফোন করে দিয়েছেন। এখানে এত ভিড় কিসের? সাধনবাবু, ঘরটা ফাঁকা করুন তো। ঘরে প্রবেশ করলেন ইন্সপেক্টর অভিরাজ সান্যাল। সঙ্গে এলেন ফরেন্সিক বিভাগের 2 জন অফিসার ও 2 জন কনস্টেবল। সান্যালবাবুর কথা শুনে কনস্টেবল 2 জন ঘর থেকে সবাইকে বাইরে বের করে দিল। ফরেন্সিক অফিসারদের সাথে নিয়ে সান্যালবাবু ডেড বডির কাছে গিয়ে খুব মনোযোগ দিয়ে বডিটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন, ঘরটিও নিরীক্ষণ করলেন। তারপর বললেন, সাধনবাবু, আপনারা বডি নিয়ে গিয়ে পোস্টমর্টমের ব্যবস্থা করুন।
আমি কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ করে আসছি। বডি নিয়ে চলে যাবার পর ইন্সপেক্টর সান্যাল অনিমেষকে ডেকে বললেন, আপনি অনিমেষ সরকার, তাই তো? হ্যাঁ, আমি অনিমেষ সরকার। ডক্টর সেনের সাথে আপনার সম্পর্ক? ডক্টর সেন মানে সোমনাথ সেন আমার বাড়ির ফ্যামিলি ডক্টর ছিলেন। তাছাড়া আমরা দুজন বন্ধুস্থানীয় ছিলাম। আচ্ছা, ঘটনাটা ঠিক কি একবার খুলে বলুন তো। ছেলের অন্নপ্রাশন উপলক্ষে আজ বাড়িতে একটা পার্টির আয়োজন করেছিলাম। আত্মীয় স্বজন বাদেও সোমনাথ সহ আমার আরও বেশ কয়েকজন বন্ধুও আজ আমন্ত্রিত ছিল। রাত আন্দাজ 12টা নাগাদ আমরা 4জন বন্ধু মিলে ঘরে বসে গল্প করছিলাম। সেই সময় ডাইনিং রুম থেকে খাবারের জন্য ডাক পড়ে। সোমনাথ আমায় বলল যে সে নাকি কিছুই খাবে না। রিকোয়েস্ট করার পরেও ও কিছুই খেতে চাইছিল না কিছুতেই। অগত্যা উপায় না দেখে ওকে ঘরে রেখেই আমরা সবাই খেতে চলে যাই। তারপর তারপর হঠাৎ এই আর্তনাদ শুনে ঘরে আচ্ছা, এসে ঘটনার দেখি সময় ডক্টর সেন ছাড়া আর কেউ ছিল এই ঘরে? গুটলুকে দোলনায় শুইয়ে দিয়ে আমরা সবাই খেতে চলে গিয়েছিলাম। আর তো কেউই ছিল না। গুটলু? ও, মানে আপনার বাচ্চার কথা বলছেন? আগে হ্যাঁ। আপনারা যখন খাচ্ছিলেন তখন বাইরে থেকে কোনো শব্দ শুনতে পেয়েছিলেন কি? মানে কারো ঘরে ঢোকার শব্দ বা সেরকম কিছু? কই না, তেমন তো কিছু শুনিনি। ইন্সপেক্টর সান্যাল কিছুক্ষণ তাকিয়ে থাকলেন অনিমেষের দিকে, তারপর বললেন, হুম, আচ্ছা শুনুন, বডি পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত আপনি বা আপনার পরিবারের কেউ বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবেন না। শহরের বাইরে কোথাও যাওয়ার দরকার পড়লে আমাদের আগে জানাবেন, আর প্রয়োজনে আমরা আপনাকে ফোন করলে দয়া করে থানায় আসবেন। ধন্যবাদ। একটানা কথাগুলো বলে বিদায় নিলেন ইন্সপেক্টর অভিরাজ সান্যাল। কয়েকদিন ধরেই ছেলেটা বড্ড খিটখিটে হয়ে গেছে। ঠিক করে কিছুই খাচ্ছে না, জোর করে কিছু খাওয়াতে গেলেই বমি করে ফেলছে। সারাক্ষণ শুধু কেঁদেই চলেছে, কারো কোলেই থাকতে চাইছে না সে। শুধুমাত্র নির্মলার কোলে থাকলেই কিছুটা শান্ত হয়ে থাকছে। একটু আগেই একজন ডাক্তার এসে তাকে দেখে গেলেন। যাবার সময় বেশ কয়েকটা ওষুধও লিখে দিয়ে গেলেন। নির্মলা গুটলুকে ঘরে নিয়ে গেল ঘুম পাড়াবার জন্যে। এমন সময় বাইরে কলিং বেল বেজে উঠল। অনিমেষ উঠে গিয়ে দরজা খুলতেই চিন্তিত মুখে ঘরে প্রবেশ করলেন ইন্সপেক্টর সান্যাল। ওনাকে সোফায় বসতে বলে অনিমেষ তার আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, কালকে রাতেই ফরেন্সিক এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেয়েছি, আর সেগুলো দেখার পর খুব অবাক হয়ে যাচ্ছি। খুনি একটাও ক্লু রেখে যায়নি যা থেকে আমরা খুনির কাছে পৌঁছতে পারি। এমনকি যে ধারালো অস্ত্র দিয়ে ডক্টর সেনকে মারা হয়েছে তারও কোনো হদিশ পাওয়া যায়নি। তাছাড়া মার্ডার স্পটেও এমন কিছু আমরা পাইনি যা থেকে অন্য কিছু অনুমান করা যায়। মানে সে কি? অনিমেষ মিলিকে ইশারায় চা আনার কথা বলতেই মিলি রান্নাঘরের দিকে চলে গেল। মিতা দেবীও চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। অনিমেষ কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু নির্মলার গলায় গোঙানির মতো একটা আর্তচিৎকারে সেটা আর বলা হলো না। চিৎকারটা আসছে ওদের শোবার ঘর থেকে। গুটলু তো ওই ঘরেই আছে। ওরা দৌড়ে ঘরে ঢুকেই দেখল নির্মলার নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে আছে, চোখ দুটো বিস্ফারিত এবং ঘরের ছাদের দিকে নিবদ্ধ। সারা চোখ মুখে তীব্র আতঙ্কের ছাপ স্পষ্ট। ভয়ঙ্কর কিছু একটা দেখে হঠাৎ হার্ট ফেল করেছে। কিন্তু কি এমন দেখলো যে এতটা ভয় পেয়ে গেল সে? সান্যালবাবুও হতভম্ব হয়ে পড়েছেন। নির্মলার এমন আকস্মিক মৃত্যুতে বাড়ির সকলেই শোকস্তব্ধ হয়ে গেছে। বোনের মৃতদেহ সৎকার করে এসে বাড়ির বারান্দায়
মাথা নিচু করে বসেছিল অনিমেষ। ঘরের মধ্যে থেকে তখনও ভেসে আসছে দু একজন আত্মীয় স্বজনের কান্নার শব্দ। হঠাৎ ঘাড়ের ওপর একটা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল অনিমেষ। ঘাড় ঘোরাতেই দেখল গুঠলুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে মিলি। ও তুমি? আর কতক্ষণ এভাবে বসে থাকবে? রাত তো অনেক হলো, চলো এবারে শোবে চলো। মিলি আর গুঠলুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল অনিমেষ। তার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে মিলি বলল, কেঁদো না অনি, প্লিজ একটু শক্ত হও। জানি না আমাদের সাথে কি হচ্ছে, কিন্তু তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কোথায় যাই বলো তো? অনিমেষ একটা শূন্য দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল মিলির দিকে। তারপর আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল। রাত তখন গভীর। হঠাৎ কেমন একটা অস্বস্তিতে অনিমেষের ঘুমটা ভেঙে গেল। ধরফর করে বিছানায় উঠে বসল সে। ছেলের জন্যে এমনিতেই মিলি রাতে খুব একটা ঘুমাতে পারে না। তার ওপর ননদের মৃত্যুর পর সে আরও বেশি সজাগ থাকে। কি যেন একটা অজানা ভয় তাকে আজকাল পেয়ে বসেছে। নাইট ল্যাম্পের আলোয় অনিমেষকে উঠে বসতে দেখে মিলি একটু অবাকই হয়ে গেল। কোনো কথা না বলে আলতোভাবে অনিমেষের পিঠে একটা হাত রাখল মিলি। আর তাতেই আঁতকে ওঠার মতো চিৎকার করে উঠল অনিমেষ। চিৎকারটা হয়তো একটু বেশি জোরেই করে ফেলেছিল অনিমেষ। সেটা বোঝা গেল ছেলের কান্নার শব্দ শুনে। গুঠলু উঠে পড়েছে আর উঠেই কাঁদতে শুরু করেছে। কি হলো? খারাপ কিছু স্বপ্ন দেখলে বুঝি? ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞাসা করল মিলি। অনিমেষ ওর কথার জবাব না দিয়ে বলল, পাপ করেছি আমি, পাপ করেছি মিলি, ভীষণ পাপ। আর আর এই পাপের সাজা আমাদের সবাইকে পেতে হবে। ও ও কাউকে ছাড়বে না, কাউকে না, কাউকে না। তুমি তুমি গুটলুকে আগলে রেখো। একমাত্র একমাত্র তুমিই পারবে ওকে আগলে রাখতে। কান্নায় ভেঙে পড়ল অনিমেষ। অনিমেষকে শান্ত করতে করতে মিলি বলল, কী সব বলছো তুমি? কি পাপ করেছো? আর কিসের সাজা পাবে? তুমি এখন একটু ঘুমো তো, সারা দিন শুধু দুশ্চিন্তা করছো। না মিলি না, তুমি বুঝবে না। পাপের জ্বালা তুমি বুঝতে পারবে না। তুমি নিষ্পাপ। আমি তো জানি আমি কি অন্যায় করেছি, সেটা আমি জানি। দুহাত দিয়ে নিজের মাথা চেপে ধরে অনিমেষ। মিলি ব্যস্ত হয়ে উঠল অনিমেষকে এইভাবে দেখে। বলল, এই অনি, তুমি আগে বলো তো কি হয়েছে? বাজে কোনো স্বপ্ন দেখেছো কি? জল খাবে? দাঁড়াও জল দিই। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে জলের বোতলটা অনিমেষকে দিল মিলি। জল খেয়ে অনিমেষ কিছুটা ধাতস্থ হলো। মিলি এবারে বলল, এবারে বলো তো কি এমন স্বপ্ন দেখলে তুমি? তোমাকে তো আগে কখনো এভাবে ভয় পেতে দেখিনি। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নই তো, অবাস্তব পুরো। কিন্তু বিশ্বাস করো মিলি, বাস্তবের মতোই যেন স্পষ্ট দেখলাম পুরোটা। দেখলাম দেখলাম যে একটা কালো ছায়া আমাকে যেন ধাওয়া করে বেড়াচ্ছে। আর আর আমি সেখান থেকে পালানোর চেষ্টা করছি। ছায়াটা ছায়াটা ঠিক যেন দম বন্ধ করার মতো জমাট। আর আর তাছাড়া উফ। মিলির মাথায় কিছু ঢুকল না। ও শুধু এইটুকু বুঝল যে পরপর দুর্ঘটনায় অনিমেষ ভেতর থেকে বিধ্বস্ত হয়ে পড়েছে। বিশ্রাম প্রয়োজন ওর। আর কোনো কথা না বাড়িয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে অনিমেষকে ঘুমোতে বলল সে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। একদিন সন্ধেবেলা মিতা দেবী নাতিকে কোলে করে ঘুম পাড়াচ্ছিলেন। হঠাৎ গুটলুর মুখের দিকে তাকিয়ে তার কেমন যেন একটু অস্বস্তি লাগলো।
ছেলেটার মুখের ভেতর কি একটু কালচে ছোপ দেখা যাচ্ছে? আর দাঁতগুলোই বা এমন অসমান কেন? চোখের মণিটাতেও তো কালচে ভাবটা একটু বেশিই মনে হচ্ছে। শরীর টরীর খারাপ হলো কি? মিলিকে ডেকে দেখাতে গেলেন তিনি, কিন্তু মিলি এসে সেরকম কোনো পরিবর্তনই দেখতে পেল না। কই মা, আমি তো কিছুই দেখছি না। কোথায় কালচে ভাব? কি বলছো? এই তো, এখানে দেখো না। মুখের ভেতরটা আবার দেখতে গিয়ে মিতা দেবী তাজ্জব বনে গেলেন। হ্যাঁ, তাই তো, এবারে তো আর সেরকম কিছুই দেখা যাচ্ছে না। মিলি বলল যে ঘরের আলো কম থাকার জন্যে হয়তো চোখের ভুল হয়েছে। কথাটায় মিতা দেবীও তেমন আপত্তি করলেন না, শুধু বললেন, অনেকে বলে ঘরটা একটু পরিষ্কার করিয়ে নিও। সারা দেয়ালে কেমন একটা কালচে কালচে ছোপ পড়েছে দেখো। আর এই ওই 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 দিকের ছাদের দিকের কোণটা দেখো। একটা বাচ্চা থাকে তো এই ঘরে নাকি? নিজেদের না হয় কোনো অসুবিধা হয় না, কিন্তু ছেলেটার কথা তো একটু ভাববে। কোথা থেকে কি হয়ে যায় কেউ বলতে পারে? মিলিও ভেবে দেখল, ঠিকই তো বলছেন তার শাশুড়ি মা। সত্যি ঘরটাতে বেশ কিছুদিন ধরেই কেমন একটা কালো কালো ছোপ ছোপ ধরেছে, অনেকটা যেন শ্যাওলার মতো। তফাৎ শুধু এটুকুই যে শ্যাওলার রং সবুজ আর এটার কালচে। বিকেলে অনিমেষ বাড়ি ফিরলে মিলি তাকে জানালো সেই কথা। অনিমেষও পরের একটা ছুটির দিনে ঘর ওয়াশ করানোর জন্য একজনকে ডেকে আনলো, কিন্তু অনেক চেষ্টা করেও ছোপগুলোকে পরিষ্কার করা গেল না। শেষমেশ লোকটি যাওয়ার সময় বলে গেল, যে কোম্পানির রং করানো হয়েছে সেই কোম্পানিতে একবার কথা বলে দেখা যেতে পারে। এও বলে গেল যে অনেক সময় রঙের কোয়ালিটিতে ফারাক থাকলে বাইরের ধুলোবালি আটকে যায় এবং সেখান থেকে এমন ছোপ পড়ে, অর্থাৎ দেয়ালের দাগ দেওয়ালেই থেকে গেল। এদিকে দিনে দিনে গুঠলুর শরীর খারাপ হতে থাকলো। চেহারার পরিবর্তনটা ধীরে ধীরে কেমন যেন স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে মুখের ভেতরের কালচে ভাবটা এখন প্রায় সব সময়ই দেখা যায়। দাঁতের গঠনটাও পাল্টে যাচ্ছে। সুন্দর মিষ্টি একটা বাচ্চাকে দিনের পর দিন এভাবে পাল্টে যেতে দেখে মিলি ভীষণ চিন্তিত হয়ে পড়ল। মনের কষ্টটা মাঝে মাঝে কান্না হয়ে ঝরে পড়ে। অনেক ডাক্তার বৈদ্য করেও কোনো সুরাহা হচ্ছে না। এদিকে দিন যত বাড়ছে ক্রমশ গুঠলুর অবস্থা আরও খারাপ হচ্ছে। অবস্থা এমনই যে আজকাল মিতা দেবীও গুঠলুকে আর কোলে নিতে চান না। এদিকে অনিমেষের মনে একটা সন্দেহ আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছে। একটা অজানা আতঙ্ক যেন সবসময় ওকে ঘিরে রয়েছে। সেদিন রাতের পর থেকে সে কেমন যেন গুম মেরে গেছে, কোনো ব্যাখ্যা পাচ্ছে না একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলোর। আবার একটা চাপা সন্দেহও জাগছে। প্রথমে ওর ডাক্তার বন্ধু খুন হলো, বোনটাও একইভাবে চলে গেল। তারপর সেদিন রাতের ওই ছায়ামূর্তি। ছায়ামূর্তি কি না শুধুই একটা ছায়া? আর যে কথাটা সে মিলিকে বলতে পারেনি সেটা হলো, স্বপ্নের মধ্যে যখন ছায়াটা অনিমেষের মুখের কাছে চলে এসেছিল তখন যেন তার ভেতর একটা মুখের অবয়ব সে দেখেছিল। মুখটা একটা বাচ্চার, কিন্তু কি বিভৎস তার মুখ! সারা মুখে আঁচিলের মতো গুটি গুটি দাগ, মুখের ভেতরটা পুরো কালো আর খোঁচা খোঁচা অসমান দাঁতে ভর্তি। আর বাচ্চাটা এক নাগাড়ে অনিমেষের নাম ধরে ডেকে যাচ্ছিল, অনিমেষ, অনিমেষ। স্পষ্ট একটি বাচ্চা মেয়ের গলা। ঘুমের মধ্যেই ভয়ে হাত পা শিথিল হয়ে গিয়েছিল অনিমেষের। আর ওই ঘটনার পর থেকেই তার মুখে চোখে একটা আসন্ন আতঙ্কের ছাপ স্থায়ীভাবে স্পষ্ট হয়ে উঠেছে।
রাতের খাওয়া দাওয়া সেরে অনিমেষ স্টাডি রুমে কিছু কাজ করতে বসেছিল। মিলি ছেলেকে নিয়ে ততক্ষণে শুয়ে পড়েছে। রাত তখন প্রায় 11:15। চারদিক নিস্তব্ধ। স্টাডি রুমের চেয়ারে বসে কাগজে কিছু একটা লিখে যাচ্ছিল অনিমেষ। হঠাৎ একটা খুট শব্দে সজাগ হয়ে উঠল সে। আর ঠিক সেই সময় বাইরে একটা কুকুর করুণ সুরে কয়েকবার ডেকেই আবার হঠাৎ চুপ করে গেল। এদিকে শব্দটা আবার কানে এলো অনিমেষের। তবে এবার খুট শব্দ নয়, মনে হলো ডাইনিং রুম থেকে কিছু একটা ঘষতে ঘষতে অনিমেষের মায়ের ঘরের দিকে যাচ্ছে। সচকিত হয়ে উঠল অনিমেষ। আস্তে করে চেয়ার ছেড়ে উঠল সে। তারপর দরজাটা খুলে খুব সন্তর্পণে পা টিপে টিপে মায়ের ঘরের দিকে এগিয়ে চলল। দরজাটা খোলা। ঘরের ভিতর নাইট ল্যাম্পের নীল আলো দেখা যাচ্ছে। ব্যাপারটাতে একটু অবাকই হলো অনিমেষ। সচরাচর তো দরজা বন্ধ করেই শোন মিতা দেবী, কিন্তু ওটা কি? দরজার ভেতর দিয়ে ঘরের নাইট ল্যাম্পের আলোয় যা দেখা যাচ্ছে তাতে অনিমেষের মনে হলো কালো রঙের কিছু একটা ছায়ার মতো যেন দরজার এক পাশ থেকে ভেতর দিকে ঢুকে গেল। একটা অজানা আশঙ্কায় তাড়াতাড়ি করে পা চালিয়ে মায়ের ঘরের দিকে যেতেই হঠাৎ করে মিতা দেবীর ঘরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আর তার প্রায় সাথে সাথেই ঘরের ভেতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো। অনিমেষ লাগাতার দরজায় ধাক্কা মারতে লাগলো, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারল না। কেউ যেন ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর বন্ধ দরজার ওপার থেকে ক্রমাগত ভেসে আসছে মিতার আর্তনাদ। অনিমেষ আর মিতা দেবীর চিৎকার, আর তার সাথে দরজায় ধাক্কার প্রচণ্ড আওয়াজে মিলির ঘুম ভেঙে যেতেই সে হুড়মুড়িয়ে ডাইনিং রুমে এসে দাঁড়ালো। অনিমেষকে এভাবে উত্তেজিত অবস্থায় দেখে শুরুতে কিছুটা হতভম্ব হয়ে পড়লেও পরে সবটা বুঝতে পেরে সেও হাত লাগালো অনিমেষের সাথে। অনেকক্ষণ ধস্তাধস্তির পর অনিমেষ গায়ের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল দরজায়, আর তাতেই দরজা ভেঙে গিয়ে হুড়মুড় করে দুজনা ঢুকে পড়ল ঘরের ভিতর। কিন্তু ওরা যা দেখতে পেল তাতে ওদের সারা শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। খাটে মিতা দেবীর নিথর নিস্তেজ দেহটা পড়ে আছে, আর চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা এবং ছাদের দিকে নিবদ্ধ। আর গলায় একটা মস্ত কাটা দাগ। কেউ যেন গলাটা শরীর থেকে আলাদা করে দেওয়ার উদ্দেশ্যেই কোনো ধারালো অস্ত্র দিয়ে মিতা দেবীকে আঘাত করেছে। শুধুমাত্র তার গলাই নয়, তার সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। বারে বারে কোনো ধারালো অস্ত্র দিয়ে যেন কোপ মারা হয়েছে, ঠিক সেই সোমনাথের মৃত্যুকালীন অবস্থার মতো। আজও একইভাবে সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে। ওনাকে এই অবস্থায় দেখে মিলি এবং অনিমেষ ভয়ে চিৎকার করে উঠল। আর ঠিক সেই সময়ই তাদের মনে হলো ঘরের ভেতর থেকে একটা দমকা হাওয়া যেন বাইরে বেরিয়ে গেল। হঠাৎ করে এরকম একটা অনুভূতি ওদের রীতিমতো চমকে দিল। আর প্রায় সঙ্গে সঙ্গে ওদের দুজনেরই কানে এলো গুটলুর কান্নার আওয়াজ। মায়ের দিক থেকে নজর সরিয়ে অনিমেষ আর মিলি দুজনেই একসাথে দৌড়লো নিজেদের ঘরের দিকে। আর সেখানে আরও বড় একটা ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হলো তারা। ঘরের মধ্যে পৌঁছেই নাইট ল্যাম্পের আলোয় ওরা দেখতে পেল যে একটা মেঘের মতো ঘন কালো ছায়া ধীরে ধীরে গুটলুর দোলনার দিকে এগিয়ে যাচ্ছে। আর একটু হলেই গুটলুকে ধরে ফেলবে সেই ছায়াটা।
মিলি আর অনিমেষের মাথায় কিছু ঢুকছিল না। পাশের ঘরে মায়ের মৃতদেহ, আর এই ঘরে নিজের ছেলের ওপর একটা ছায়ার আবির্ভাবে ওরা দুজনেই ভয়ে বিহ্বল হয়ে ওঠে। কিন্তু এখন আর কোনো কিছুই ভাবার সময় নেই, ছেলেকে বাঁচাতেই হবে। এই ভেবে তড়িঘড়ি একটা অজানা বিপদকে উপেক্ষা করে ছেলেকে দোলনার ভেতর থেকে তুলে আনলো অনিমেষ। মিলির হাতে গুঠলুকে তুলে দিয়ে অনিমেষ বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, বাইরে চলে যাও, পালাও, এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও, এক্ষুনি চলে যাও, চলে যাও এক্ষুনি। মিলি কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে দাঁড়িয়ে থাকলো। ভয়ের চোটে কান্নাও আর আসছে না তার। অনিমেষ আর একবার চেঁচিয়ে উঠলে সে ছেলেকে নিয়ে ঘরের বাইরে যাওয়ার জন্যে পা বাড়ালো। আর ঠিক সেই সময়ে পেছন থেকে ভেসে আসে আর একটা আর্তনাদ। এবার গলাটা স্বয়ং অনিমেষের। এক ঝটকায় পিছন ফিরতেই অনিমেষকে দেখে মিলি নিজের অজান্তেই আর্তনাদ করে ওঠে। কি বীভৎস দৃশ্য, কি ভয়ঙ্কর! সেই কালো ছায়াটা এবারে অনিমেষকে ঘিরে ধরেছে। অনিমেষ বাইরে আসার জন্য যতই ছটফট করছে, ততই তার পেছন থেকে অক্টোপাসের মতো তাকে পেঁচিয়ে ধরেছে সেই মেঘের মতো ঘন কালো ছায়াটা। আর তার সাথে সাথেই একটা জ্যান্ত ভার হিম করা হিসিস শব্দ যেন ঘর বাড়িকে মাতিয়ে তুলেছে। মিলির পা দুটো পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে এক জায়গায়। নড়বারও ক্ষমতা হারিয়েছে সে। দেখতে দেখতে চোখের সামনে সেই কালো অবয়ব ঘরের মেঝে থেকে ছাদ পর্যন্ত উঠে একটা বিরাট আকার ধারণ করল। মিলি দেখতে পাচ্ছে ধোঁয়ার কুণ্ডলীগুলো অনিমেষের নাক মুখ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, আর সে মাটি থেকে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে। সেই অপার্থিব দৃশ্য দুঃস্বপ্নেও কল্পনা করা সম্ভব নয়। অনিমেষের হাত দুটো টান টান হয়ে দুপাশে বিস্তৃত। নাক, কান আর মুখের মধ্যে দিয়ে ধোঁয়ার কুণ্ডলীগুলো যাওয়া আসা করছে। আর তার সঙ্গেই ভয়ানকভাবে বেড়ে চলেছে সেই হিস হিস শব্দটা। আর্তনাদ আর জান্তব শব্দে কান পাতা দায়। সেই নাইট ল্যাম্পের কম আলোতেও হঠাৎ মিলি দেখতে পেল অনিমেষের মুখ দিয়ে চলকে চলকে রক্ত পড়ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবারে ওর সময়ও আসন্ন। বাইরের দুনিয়ায় কেউ জানতেও পারছে না যে কি চলছে এই বাড়ির অন্দরে। একটা সময় অনিমেষের প্রাণহীন দেহটা মাটিতে ছিটকে পড়ল এবং কাঁপতে কাঁপতে কিছুক্ষণ বাদে নিথর হয়ে গেল। আর এই ঘটনার প্রায় সাথে সাথে সেই কালো ছায়ার মতো অবয়বটি ধীরে ধীরে ধোঁয়ার মতো বাতাসে বিলীন হয়ে গেল। মিলি হতভম্বের মতো ছেলেকে কোলে নিয়ে কান্না ভরা চোখে দাঁড়িয়ে রইল। বাচ্চাটা তখনও কেঁদে যাচ্ছে। বাড়ির ভেতর কোলাহলের শব্দ শুনে ইতিমধ্যেই আশেপাশের লোক বাড়ির সামনে জড়ো হয়েছে। কয়েকজন বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে মিলি আর তার বাচ্চাকে বাইরে বের করে আনলো। কিছু লোক থানায় খবর দিতে দৌড়লো। আর ভিড়ের মধ্যে কেউ একজন মিলির কাছ থেকে অতি কষ্টে তার ভাইয়ের ফোন নাম্বার নিয়ে তাকে কল করলো। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর অভিরাজ সান্যাল দুজন কনস্টেবলকে নিয়ে হাজির হলেন এবং সব কিছু দেখার পর তার সব সন্দেহ এবারে মিলির দিকেই পড়ল। তার কোনোভাবে মনে হলো যে এই সব খুনের পেছনে কোনো না কোনোভাবে মিলির হাত থাকলেও থাকতে পারে। এমন সময় একজন কনস্টেবল স্টাডি রুম থেকে একটা কাগজ এনে ইন্সপেক্টরকে দিলেন। কাগজটা হাতে নিয়ে সান্যালবাবু দেখেন সেটা একটা স্বীকারোক্তি। তাতে লেখা আছে, আমি মেয়ে বলে আমাকে স্বীকার করলো না কেউ, জন্মের সময় মারা গেছে। এই মিথ্যেটা বলে একটা শিশুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে
কারো হাত কাঁপলো না। মিলি সরকারের প্রথম কন্যা সন্তান মৃত ছিল না, তাকে মেরে ফেলা হয়েছিল। হাসপাতালের বাইরে একটা ডাস্টবিনে শেয়াল কুকুরের খাবার হওয়ার জন্য একটা বাচ্চাকে কেউ বা কারা ফেলে রেখে গেছে। বছর দুয়েক আগে খবরটা চারদিকে খুব ছড়িয়ে পড়েছিল, কিন্তু বিবারের লাশের খোঁজ কেউ রাখে না, কারণ মাথা ব্যথাও নেই। যদি খুঁজে দেখা যেত তাহলে সবাই জানতে পারত যে অনিমেষ সরকার, মিতা সরকার এবং নির্মলা সরকারের পরামর্শে তাদের পারিবারিক ডাক্তার সোমনাথ সেন চুপি চুপি হাসপাতালে একটি শিশুকে খুন করেছেন, আজ থেকে প্রায় 2 বছর আগে। সবাই 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 ভুলে গেছে, কেউ মনে রাখেনি, কিন্তু আমি বলিনি। প্রতিশোধ নিয়েছি। প্রথমে সোমনাথ, তারপর নির্মলা, মিতা, আর সবার শেষে অনিমেষ। এদের সব কটাকে আমি নিজের কাছে টেনে এনেছি। আমার অতৃপ্ত অন্ধকার জগতে কাউকে ছাড়িনি। লেখাটা পড়ে মিলিকে কিছু প্রশ্ন করলেন ইন্সপেক্টর সান্যাল। কোথাও যেন একটা খটকা লাগছে তার। একই বাড়িতে পরপর 3টে খুন হয়ে গেল এবং সবই প্রায় একই রকমভাবে, কিন্তু এখনও তেমন কোনো ক্লু পাওয়া গেল না। কাজের মধ্যে আছে এই চিঠিটা। মিলিকে আরও বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের প্রয়োজন, কিন্তু এখন সে মারাত্মক রকমের শকড, আর এই অবস্থায় তাকে কোনো রকম জোর করা ঠিক হবে না। না, সব গুলিয়ে যাচ্ছে সান্যালবাবুর। আরও ভালো করে ভাবতে হবে, জোরালো তদন্তের দরকার। ইতিমধ্যে মিলির ভাই অরিত্র সেখানে হাজির হয়েছে। সান্যালবাবু ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করাতে অরিত্র বলে যে সে মিলির ভাই। এরপর সান্যালবাবু বলেন, ও আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাদের কিছু ফর্মালিটি রয়েছে, সেটা হয়ে গেলে আপনি আপনার দিদি আর তার বাচ্চাকে নিয়ে চলে যান আপনার বাড়ি। এই অবস্থায় জিজ্ঞাসাবাদ চলে না। আমি পরে আপনাদের বাড়ি এসে কথা বলে যাব। আর এর মধ্যে কিছু খবর যদি জানতে পারেন মিলি দেবীর থেকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার মোবাইল নাম্বারটা নিয়ে রাখুন। এই বলে সান্যালবাবুর থেকে মোবাইল নাম্বার নিয়ে এবং প্রাথমিক তদন্তের জন্য প্রয়োজনীয় কিছু ফর্মালিটি সেরে মিলি আর গুটলুকে সাথে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো অরিত্র। গুটলুর শরীরের সেই অস্বাভাবিক পরিবর্তন এখন আর চোখে পড়ছে না। এখন সব কিছুই স্বাভাবিক। এত কোলাহলের মধ্যেও সে বেচারা ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। ধীরে ধীরে তারা এগোতে থাকে বড় রাস্তার দিকে। সেখান থেকেই ট্যাক্সি কিংবা ক্যাব ধরে নেবে অরিত্র, আর পেছনে পড়ে থাকবে পাপ, পিশাচ আর প্রতিশোধ কবলিত সরকার বাড়ি, যার অলৌকিক কাহিনীর বাস্তব রূপটা এখন জানে শুধু মিলি নিজে। কিন্তু সে কি কখনো কাউকে তা বিশ্বাস করাতে পারবে? উত্তর জানা নেই তার।